হাই বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগতম জানাই বং আনু চ্যানেলে। তো টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি ব্লগ হতে চলেছে। তো আজকের ব্লগটা সত্যি ইন্টারেস্টিং, কারণ আমরা পুরী যাচ্ছি। এর আগে 1 বছর কাটিয়ে গিয়েছি ভুবনেশ্বরে, কিন্তু পুরী যাওয়া হয়ে ওঠেনি। এখন আবার 3 মাসের জন্য 3 মাস এসেছি। তো এবার 2024 শুরু হওয়ার আগে ভুবনেশ্বরে কিছু কিছু জিনিস দেখে যেতে চাইছি, কারণ আবারও মুর্শিদাবাদ ফিরে যেতে হবে। তো আমি যেখানে থাকি মানে শেখরচণ্ডী, ভুবনেশ্বর শেখরচণ্ডীতে থাকি। তো এখান থেকে আমাদের কাছে একটা স্টেশন আছে, পাটিয়া স্টেশন। তো পাটিয়া স্টেশন থেকে 1 ঘন্টা লাগে পুরী যেতে। তো এবার ডিসাইড করেছি পুরী যাবোই যাবো আর ঘুরে আসবো। তো চলো আমরা আগে অটো করে স্টেশন যাই, তারপর স্টেশন থেকে পুরী। তো যতটুকু দেখবো আর যতটুকু নিজে এনজয় করব, তার সবটুকু স্মৃতি হিসাবে ইউটিউবে তো রাখবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সাথে থাকো। তো আমরা তো রেডি হয়ে গেছি, আর হাজব্যান্ড ভিতরে পড়ছে। আর এই বাড়িতে আমি ভাড়া থাকি, আর এটা হলো বাড়ির সামনেরটা। তো পাটিয়া স্টেশন যাওয়ার জন্য আমাদেরকে অটো ভাড়া করতে হয়েছে। অটো ভাড়া করে আমরা পৌঁছে যাই স্টেশনে। হাজব্যান্ড টিকিট কাটছে আর এখানে, আর টিকিটের মূল্য ছিল 45 টাকা, মানে 45 টাকা দিলেই আমরা পুরী পৌঁছে যাব। তো যাই হোক, টিকিট কাটা কমপ্লিট। তো আমরা পাটিয়া স্টেশন পৌঁছে গিয়েছি, আর এখান থেকে ট্রেন ছাড়বে 5:30টার সময়। তো ট্রেন আসার অপেক্ষায় এখন বসে আছি। তো ট্রেন আসুক, তারপরেরটা আবার শেয়ার করছি। দেখো, এমন একটা স্টেশন কোনো মানুষজন নাই, খুব কম। আগেই তোমাদের দেখানো হলো যে স্টেশনটা খুব ছোট। আর দেখো দূরে দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু ঢুকে গিয়েছিল, অথচ রেল গেট ফেলা হয়নি। আর দেখো লোকজন যাতায়াত করছে। এমন একটা স্টেশন যেখানে ট্রেন কোন প্ল্যাটফর্মে ঢুকছে সেটাও ক্যানভাস করা হয় না। তো যাই হোক, আমার মোটেও স্টেশনটা ভালো লাগেনি, কিন্তু আমাদের এখান থেকে মানে ভুবনেশ্বর শেখরচণ্ডী থেকে যাওয়ার খুব সহজ একটা উপায় হলো পাটিয়া স্টেশন। এরপর পাটিয়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেয় পুরীর উদ্দেশ্যে। অবশেষে পুরী স্টেশনে পৌঁছে যাই। আর স্টেশন থেকে মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনে একটা মেন গেট আছে বাইরে বেরোনো, সেটা আমরা জানতামই না, বুঝতেই পারিনি। লোকজনকে জিজ্ঞেস করছিলাম, অনেকেই বলছিল না, তবে অনেকেই পিছনের রাস্তাটা আমাদেরকে দেখিয়েছিল প্ল্যাটফর্ম থেকে বেরোনো। তো আমরা সেখান থেকে বেরিয়েছিলাম, আর সেখানে গিয়ে টোটো বা গাড়ি খুব কম সংখ্যায় ছিল, মেন গেট হয়তো বেশি ছিল। এরপর আমরা টোটো ভাড়া করে 3 জনের জন্য 100 টাকা নিয়ে হয়েছিল, আর আমাদের সি বিচে নামিয়ে দিয়েছিল। তো দেখো আমরা সি বিচে এসে পৌঁছে গিয়েছি। এরপর আমরা প্রভু জগন্নাথের মন্দির দর্শন করবার জন্য বেরিয়ে পড়ি। দেখো আমরা প্রায় চলে এসেছি। আর এটা হলো পুরীর মন্দিরের মানে জগন্নাথ মন্দিরের পাশেই অনেকগুলো এরকম মন্দির রয়েছে। এটা হলো বজরংবলীর মন্দির। তো এরই পাশে ছিল একটি ভিতরে যাবার রাস্তা, কিন্তু সেই রাস্তাটার ভিতরে এখন কাজ চলছিল, তাই এটা বন্ধ ছিল, তাই আমাদেরকে অনেকটাই ঘুরতে হয়েছিল। আর আমি বলবো, যারা মন্দির দর্শন করতে চাও তারা সবাই সকালেই যাও, রাত্রের থেকে অনেকভাবে দর্শন করবে। আর শুধু যে জগন্নাথ দেবকে দর্শন করবো তা নয়, কারণ মন্দিরের ভিতরে অনেক কিছু দেখবার আছে। আর দেখো, অনেক ভিতরে নিয়ে যাওয়া অনেক কিছু নিষেধ আছে, যেমন হলো চামড়ার বেল্ট, চামড়ার ব্যাগ, ক্যামেরা, ফোন, জুতো ইত্যাদি। আর এগুলো রাখবার জন্য এখানে অনেকগুলো তুমি পাবে, শেল্টার পাবে, কিন্তু নিজের জিনিস আমার মনে রুমে রেখে আসাটা অনেকটা সেফ। আমি তো তাই করেছিলাম পরের দিন যখন দেখতে গিয়েছিলাম। আর একটা কথা বলবো যে মন্দিরে প্রবেশ করলে তোমার কিন্তু অনেকটা টাইম লাগবে, কারণ অনেক কিছু দেখবার আছে, সত্যি দেখবার আছে। এরপর আমরা দেখো হোটেলে চলে এসলাম, কারণ তখন রাত 11টা বেজে গিয়েছিলো, 11টার সময় বন্ধ হয়ে যাবে। আর আমরা ভাড়া ছিলাম সাগরকন্যা এনক্লেভে। তো যাই হোক, তোমাদেরকে চলো রুমটা একবার দেখাই। আর আমাদের রুমের ভাড়া নেওয়া হয়েছিল 1500 টাকা। আর আমার মনে হয় যে অন্যান্য জায়গার থেকে এটা আমি অনেকটাই কমে পেয়েছিলাম। আর রাতে গিয়েছিলাম বলে আমাদের রুম খুঁজতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, মানে কেউ ভাড়াই দিচ্ছিল না। আর এক রাতের জন্য সবাই বলছিল 4000 3000 টাকা নেবে। আর অনেকে বলে যে ভারত সেবাশ্রমে নাকি 300 টাকা ভাড়া বাজে, একদমই নয়, 700 টাকা ভাড়া বলেছিল। তা আবার রাতে নয়, ভোরবেলায় গিয়ে লাইন দিতে হয় ভাড়া নেওয়ার জন্য। এরপর আমরা সূর্য উদয় দেখবো বলে আমরা চলে এসেছি সমুদ্রের তীরে। তো চলো দেখা যাক। সন্ধ্যায় যেমন স্বর্গদ্বারের সামনে সমুদ্রের সন্ধ্যা আরতি করা হয়, ঠিক সেরকমই ভোরবেলাতেও কিছু মানুষকে দেখছিলাম, তারা ভজন আরতি করছে সমুদ্রের সামনে। আর আর কিছু মানুষ দেখো সেই ভজন আরতি তালে তালে কত সুন্দর নৃত্য করছে। তো যাই হোক, ব্যাপারটা আমার খুব সুন্দর লেগেছে। আর যারা এরকম দৃশ্য দেখতে চাও বা ভজন আরতির সাথে সাথ দিতে চাও, তারা অবশ্যই একবার ভোরবেলাতে এই দৃশ্যটা দর্শন করতে এসে সমুদ্রের তীরে।
তো যাই হোক, আকাশ মেঘলার জন্য সূর্য উদয় আর দেখতে পেলাম না। উট দর্শন করলাম। এখানে উট ঘোড়া দীঘার মতনই আছে, তুমি রাইড করতেই পারো উট আর ঘোড়ায়। তো যাই হোক, এরপর সূর্য উদয় না দেখতে পেয়ে হাজব্যান্ডের ফিলিংস এটা ছিল। আর এরপর জিজ্ঞেস করার পর যেটা শুনি সেটা শুনি। তো সকালবেলাতে আমরা ঘুরতে চলে যাই স্বর্গদ্বার, যেটা হলো পুরীর মহাশ্মশান। তো চলো ভিতরটা তোমাদের দেখানো যাক। দেখো ভিতরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি ভালোভাবে না দেখলে বুঝতেই পারবে না কোথায় দেওয়া হচ্ছে। আর সব থেকে বড় কথা এটা যে মহাশ্মশান, তোমার একদম দেখে মনেই হবে না। তো এরপর চলো তোমাদের এর নিচে, মানে এই যে সামনে সিঁড়িগুলো দেখছো, এর নিচে একটা মন্দির আছে। মন্দিরটা তখন খোলা হয়নি, বন্ধ ছিল। তো চলো তোমাদের মন্দিরটা দর্শন করে। আর একটা কথা বলবো, যে মানুষ বেঁচে থাকতে সব কিছু চাই একটা ভাব থাকে যে আমার এই জিনিসটা চাই, আমার ওই জিনিসটা চাই, আমার জমি জায়গা সাজগোজ সমস্ত কিছু চাই। কিন্তু এই যে মহাশ্মশান এমন একটি জায়গা, যেখানে গেলে তুমি বুঝতে পারবে যে জায়গাটা কত শান্তশিষ্ট, কতটা শান্তির জায়গা, যেখানে মানুষ ফিল করতে পারে যে এক নিমিষেই মানুষের সব শেষ, মানুষের সব কিছু চাওয়া পাওয়া কিন্তু কোনো কিছু সাথে করে নিয়ে যেতে পারে না। তো যাই হোক, চলো তোমাদের দেখাই তোমরা কি করে এখানে আসবে। তোমরা সমুদ্রের তীরে আসবে এবং সমুদ্র তীর থেকে এই সামান্য একটু হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে স্বর্গদ্বার। আমরা যদিও এটা আমার রুম থেকে কাছে হয় বলে আমি অন্য দিক দিয়ে এসেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে এই জায়গাটা দেখালাম তোমাদের জুম করে, এটা হলো মরদেহ শয়ন করে রাখা হয়েছে দাহ করতে নিয়ে যাবে বলে। আর এই সামনে যে কালো কালো জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা কিন্তু দাহ করা হচ্ছে। আর আমরা ভিতরে গিয়ে অনেক মরদেহ পোড়ানো হচ্ছিল, কিন্তু আমরা ঠিক ভিডিওটা করিনি, কারণ এই জায়গাটা এসে সত্যি অনেক দুর্বল ফিল হচ্ছিল। তোমরা পারলে একবার অবশ্যই মহাশ্মশানটা ভালো করে দর্শন করে এসো। তো এরপর আমরা সমুদ্রে স্নান করবো বলে রুম থেকে বেরিয়ে পড়ি। তো চলো যা সমুদ্রেতে। তার আগে বলি, আমি যে রুমে থাকি সেখান থেকে ডান দিকে, এই যে আমি আঙুল দেখালাম, এই ডান দিকটাই হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির। আর এই যে বাঁ দিক থেকে সোজা 5 মিনিট গেলেই সমুদ্রের তীর পেয়ে যাব। আর অনেকেই কম টাকায় ভাড়া থাকবার জন্য ভারত সেবাশ্রম সংঘ খুঁজে থাকো। আর এটাই হলো ভারত সেবাশ্রম সংঘ। রাত্রিবেলায় আমরা এসে পৌঁছেছিলাম, তখন রাত 9:30। আমাদের কিন্তু ভাড়া দেওয়া হয়নি, এখানে সকালবেলায় ভাড়া দেওয়া হয়। আর ভাড়ার মূল্য 700 টাকা, 300 টাকা নয়। আর এরই ঠিক সামনের দিকে যে ডান দিক দেখালাম, এই ডান দিকে কিন্তু স্বর্গদ্বারের আরেকটি রাস্তা। আর সবার আগে বলবো, ভারত সেবাশ্রম সংঘ খুঁজলে তোমাদেরকে শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুর সামনে আসতে হবে, তাহলে পেয়ে যাবে। আরেকটা কথা সবাইকে না বললেই নয়, এটা সিজন টাইম চলছিল কিনা আমি জানি না, তবে যার কাছে আমি রুম ভাড়ার জন্য বলছিলাম, এক রাতের জন্য সবাই বলছিল যে 3000-4000 টাকা। আমার মনে হয় সমুদ্রের ধারে এই রুমগুলো থেকে একটু ভিতরের দিকে যদি আমরা খুঁজে বেড়াই, তাহলে অনেকটা সস্তাতেই পাবো। আর হ্যাঁ, পুরীর মন্দিরে গেলে সকালবেলার দিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ মন্দিরের ভিতরে অনেক কিছু দেখবার আছে। আর মন্দিরটা ঘুরতেই তোমার অনেকটা টাইম লাগবে, যেমন রন্ধনশালা আরও অন্যান্য ঠাকুর। তো যাই হোক, তোমাদের অনেক কিছু বলে দিলাম। তো এবার চলো সমুদ্রের তীরে যাওয়া যাক। কিন্তু অনেক দোকান এখন, দোকানগুলো বন্ধ, করলেই দেখা যাবে কতটা কি খোলে। তো দেখতে থাকবো, সাথে থাকবো। রাতে প্রভু জগন্নাথের দর্শন সম্ভব না হয় আমরা সকালে বেরিয়ে গিয়েছিলাম জগন্নাথ দর্শনে, কিন্তু ফোন অ্যালাউ ছিল না, আমরা তখন নিয়ে যেতে পারিনি, তাই আমি আরও একবার গিয়েছিলাম। আর এই জগন্নাথ দেবকে দর্শন করার আগে তুমি অনেক মন্দির দেখতে পাবে। এগুলো হলো সেই মন্দিরগুলো। আর এটা হলো বাইরে থেকে পুরীর মন্দিরের ভিডিও। তো চলো, এটা তো তোমাদেরকে দেখালাম। এরপর আমরা চলে যাই টোটো করে মাসির বাড়ি ঘুরতে। তো চলো ভিতরটা দেখাই। আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি আর পিসির বাড়ি দুটো দর্শন করবো বলে টোটো করে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের ভাড়া পড়েছিল 500 টাকা। তবে আমি পরবর্তীকালে দেখলাম যে পুরীর জগন্নাথ মন্দির থেকে এই মাসির বাড়ির দূরত্ব খুবই কম, আর আমাদের ভাড়াটা একটু বেশি নিয়ে নিয়েছিল। তাই এরপর যারা যাবে তারা একটু সচেতনভাবেই ভাড়াটা করে নিন। আর একটা কথা বলি, যে এই পিসির বাড়ির মন্দির কিন্তু 3 বছর ধরে নাকি বন্ধ, শুধুমাত্র রথযাত্রাতে খোলা হয়, ভিতরে কাজ চলছে। তো এরপর আমরা আবারও চলে আসি সি বিচে। তো চলো সি বিচে একটু ঘুরে নিই।
আর দেখো ঘুরতে ঘুরতে দেখলাম যে দীঘার মতনই এখানেও কাঁকড়া মাছ সমস্ত কিছু ফ্রাই করে বিক্রি করা ছিল। আর এটা হলো আবারও আমরা চলে আসলাম স্বর্গদ্বারের ঠিক সামনে সমুদ্র তীরে। কেন আসলাম? কারণ এটা ছিল সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলাতে আমরা শুনেছিলাম এখানে যে সমুদ্র সন্ধ্যা আরতি হয়, আর সেটা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। তো চলো তোমাদেরকেও দেখাই আর আমরাও দেখি। পুরী সমুদ্রের সন্ধ্যা আরতি দেখতে গেলে তোমাদের পৌঁছাতে হবে স্বর্গদ্বারের সমুদ্রের সামনের তীরে। আর দেখো পণ্ডিতেরা তাদের সন্ধ্যা আরতির সরঞ্জাম নিয়ে আসছেন। তো আমি বলবো যারা পুরী ঘুরতে আসে তারা অবশ্যই একবার এই সন্ধ্যা আরতি দেখে যেও, অসম্ভব সুন্দর, দেখলে তুমি পুরো অবাক হয়ে যাবে। আর এই সন্ধ্যা আরতির সময় হলো সন্ধ্যে 6:30। ভগবানের লীলা ছাড়া এত সুন্দর সন্ধ্যা আরতি সমুদ্রের তীরে সম্ভব নয়, কারণ এত হাওয়া বইছিল, এটা নিভে যাওয়ার কথা ছিল, খুব নর্মাল একটা ব্যাপার হলো। কিন্তু দেখো হয়তো প্রভুর লীলা বলেই এটা এত সুন্দরভাবে প্রজ্বলন্ত হয়ে আছে, আর একটুও নেবেন। শেষ অবধি তোমরা যদি দাঁড়িয়ে দেখো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। তো যাই হোক, এটা আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ একটা দৃশ্য ছিল পুরীর। সমুদ্র আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেই আগুনের তাপ সবাইকে দেওয়া হয়, আর সবাই সেই তাপ নেয়। তো তোমরাও এটা আসলে দেখতে আর এই তাপ নিতে ভুলো না। তো এরপর আমরা মেলাতে চলে আসি। দিনের বেলায় মেলাগুলো বন্ধ ছিল বলে জায়গাটা কেমন কেমন লাগছিল।